আমরা জানি যে দূরত্বের ধারণা আসলে লম্ব দূরত্বের ধারণা। আমরা যদি দুইটি বস্তুর বা দুইটি স্থানের দূরত্ব নির্ণয়ের ধারণা বা দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের ধারণা বা একটা বিন্দু থেকে অপর একটি রেখার বা দুটি রেখার দূরত্বর ধারণাটা আমরা দাঁড় করাতে চাই, তাহলে এই ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্বটাই প্রকৃত দূরত্ব ধরা হয়ে থাকে। যেমন এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি। এটা এবি এবং সিডি দুইটি হচ্ছে রেখা। এখন এখান থেকে যদি আমরা দূরত্বের ধারণাগুলো দেখি, যে আমরা দেখা যেতে পারে এ থেকে ডি, এটা কিন্তু একটা দূরত্ব হলো এবি, আর সিডির মধ্যে দূরত্ব হচ্ছে এডি, কিংবা বিসি, বা এখানে একটা পি বিন্দু নিলাম বিপি, বা এখানে একটা কিউ বিন্দু নিলাম কিউডি। এভাবে আমরা দূরত্বের ধারণা দাঁড় করাতে পারি, কেননা এগুলো দূরত্বই বোঝাচ্ছে। কিন্তু প্রকৃত দূরত্ব অর্থাৎ এ বি এবং সিডির মধ্যে আমরা যদি প্রকৃত দূরত্বের ধারণাটা দাঁড় করাতে চাই, তাহলে ক্ষুদ্রতম দূরত্বটাই কে প্রকৃত দূরত্ব ধরা হবে। কোন দূরত্বটাকে ধরা হবে? ক্ষুদ্রতম দূরত্বটাকেই প্রকৃত দূরত্ব ধরা হবে। আর ক্ষুদ্রতম দূরত্বটা ধারণাটা কি? ক্ষুদ্রতম দূরত্বটা মূলত হচ্ছে লম্ব দূরত্ব। অর্থাৎ আমরা যদি এই সাপোজ একই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব দূরত্বটাই হবে হচ্ছে এ বি এবং সিডি এর মধ্যকার দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রেই খেয়াল রাখবো যে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব, আর ক্ষুদ্রতম দূরত্বটা সাধারণত লম্ব দূরত্বের ধারণা দেয়। এটা হচ্ছে একটা বিষয়। এরপর যে বিষয়টা আমাদের বিশেষভাবে বা জানা দরকার, সেটা হচ্ছে আমরা তো পিথাগোরাসের উপপাদ্যটা জানি। পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর বাহুর উপরে অঙ্কিত বর্গের দ্বয় সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার, আর অপর বাহুদ্বয় কি? এবি এবং বিসি। তাহলে হবে এবি স্কয়ার আর বিসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক প্রয়োগ বা সমীকরণ। এটা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে কিন্তু এই সমীকরণটা বের করা হলো, বা এটাকে বলতে পারি পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ করে আমরা এই ধারণাটা পাই। এটা যদি ত্রিভুজটা সমকোণী হয়। পিথাগোরাসের উপপাদ্যে অবশ্যই এটা একটা লক্ষণীয় বিষয় যে ত্রিভুজটিকে সমকোণী হতে হবে। এরপর আমরা যে বিষয়টা বুঝতে হবে বা জানতে হবে সেটা হলো অসমতার ধারণা। অসমতা। আর অসমতা কি? যেমন x ইকুয়াল 4, এটা হলো x ইকুয়াল 4, x 4 এর সমান। কিন্তু আমরা যদি 4 দেই, তাহলে x গ্রেটার দেন 4, অর্থাৎ x হচ্ছে 4 বা 4 এর চেয়ে বেশি। আর যদি এভাবে দেই, তাহলে x লেস দেন 4, x হচ্ছে 4 এর ছোট। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে এখানকার ব্যাপারটা দাঁড়াচ্ছে সমান। তাহলে এটা হলো সমতার ধারণা। এখান থেকে আমরা এটাকে সমীকরণও বলে থাকি, সমতা সমীকরণ। কিন্তু x গ্রেটার দেন 4 এটা কিন্তু সমতার ধারণা দেয় না, কারণ x এর মান 4 এর সমান এটা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে কি x এর মান 4 এর চেয়ে বেশি। আর এখানে কি বলা হচ্ছে? x এর মান x লেস দেন 4, অর্থাৎ x এর মান 4 অপেক্ষা ছোট বা 4 এর কম, অর্থাৎ কোথাও এখানে সমান নয়। এটাও তাহলে এই দুটো কিসের ধারণা? এই দুটো হচ্ছে অসমতার ধারণা, অর্থাৎ সমান নয়, x 4 এর সমান নয়, এটাই কিন্তু বোঝাচ্ছে। আর এখানে x 4 এর সমান বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি সমতা। তার এটা হচ্ছে অসমতার ধারণা।
এখন আমরা সমীকরণের ক্ষেত্রে যে বিষয়টা করি, কখনো দেখা হলো যে এক্স মাইনাস এক্স সমান সমান দেখা হলো 10 আছে, তাহলে উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করলাম। তা কি করলাম, -1 দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স হলো -10। এই ধরনের একটা মান পাওয়া গেল এক্স এর। কিন্তু অসমতার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, অসমতার ক্ষেত্রেও উভয় পক্ষকে -1 দ্বারা গুণ ভাগ করা যাবে, শুধু যে সমতার ক্ষেত্রে বা সমীকরণের ক্ষেত্রে করা যাবে বিষয়টা এমন নয়। অসমতার ক্ষেত্রেও এটাও করা যাবে বা আমরা করে থাকি। কিন্তু এখানে একটু ব্যতিক্রম ব্যাপার ঘটবে বা অন্যরকম ঘটবে সমতার চেয়ে। সেটা কেমন, সাপোজ এটাই এক্স গ্রেটার দেন -4, দেখা হলো এক্স -4 অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, কিংবা হতে পারে -x +4 এর চেয়ে বৃহত্তর। আচ্ছা, এমন। এখন আমরা কি করব, উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষে কি করব, -1 দ্বারা গুণ করি, তাহলে -x গুণন -1 গ্রেটার দেন 4 গুণন -1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, -1 প্লাস। আচ্ছা, এখানে যে বিষয়টার জন্য এটা অবতারণা করা হয়েছে সেটা এখন একটু ডিটেলস করি। সেটা হচ্ছে অসমতার ক্ষেত্রে উভয় পক্ষে যে -1 দ্বারা গুণ করি আর সমতার ক্ষেত্রে যে -1 দ্বারা গুণ করি, সমতা চিহ্ন হচ্ছে সমান চিহ্ন। তা সমান চিহ্নের বিপরীত কোনো ধারণা নেই, কারণ সমান চিহ্নের বিপরীত সমানই হবে। এ যদি 4 এর সমান হয়, তাহলে আমরা যদি বিপরীতভাবে বললে কি বলবো, 4 এক্স এর সমান। তাই কি হবে না? হ্যাঁ, আসলে তো তাই হবে। কিন্তু অসমতার ক্ষেত্রে আমরা যদি বলি এক্স 4 এর বড়, আর বিপরীতভাবে বললে কি বলতে হবে, 4 এক্স এর ছোট, এই বলতে হবে। কথা কিন্তু বিপরীত হয়ে গেল, উল্টে গেল। এখানেও ঠিক তাই হবে, যেহেতু বিপরীত ধারণা, -1 দিয়ে উভয়কে গুণ করা মানে কি, এটা কিন্তু ধারণাটা বিপরীত হয়ে গেল কনসেপ্টটা। তা সুতরাং ধারণাটা যদি বিপরীত হয়ে গেল, তাহলে চিহ্নটা নিশ্চয়ই এমন থাকবে না, চিহ্নটাও বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এটা লেস দেন হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা অসমতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই অতি গুরুত্বের সাথে নিতে হবে। এবং অসমতার যখন আমরা সমাধান করব, সেটা অবশ্যই খুব ভালো মতো খেয়াল করতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে গ্রেটার দেন ছিল, লেস দেন হয়ে গেছে। এখানে কি ছিল, গ্রেটার দেন, এখানে হয়ে গেছে লেস দেন। এটা অবশ্যই আমরা অসমতার সমাধানের ক্ষেত্রে বিষয়টা গুরুত্বের সাথে খেয়াল রাখবো বা করব, নাহলে আমাদের গাণিতিক হিসাবগুলো ভুল হয়ে যাবে। তো এই হলো অসমতার ধারণা এবং অসমতার যে একটা বিশেষ বৈশিষ্ট্য, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। এখন আমরা আমাদের যে মূল আলোচনা আজকে যেটা নিয়ে হবে, সেই বিষয় নিয়ে আলাপ করি বা আলোচনা করি। সে বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে এমন, একটি বৃত্তের মধ্যে যদি দুইটি জ্যা থাকে, একটি বৃত্তের মধ্যে দুইটি অসমান জ্যা, মানে জ্যা দুটি সমান নয়, সেক্ষেত্রে কি হবে, একটি জ্যা বড় হবে আর একটি জ্যা ছোট হবে। এটাই তো স্বাভাবিক, যেহেতু তারা অসমান। আর বড় জ্যাটি কি হবে, বড় জ্যাটি কেন্দ্রের নিকটতর হবে, মানে কেন্দ্র থেকে দূরত্ব কম হবে, আর ক্ষুদ্রতর জ্যাটির কেন্দ্র থেকে দূরে থাকবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচনা বা প্রমাণের বিষয়। অর্থাৎ একটি বৃত্তের বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। আমরা আজকে এই প্রমাণটাই করব বা শিখব। কি শিখব, যে দুটি জ্যার মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর বা কেন্দ্রের নিকটে অবস্থিত। এই প্রমাণটাই আজকে আমরা করব। আর এই প্রমাণটা করতে যে ধারণাগুলো লাগবে, সেই আলোচনাগুলো আমরা এখানে করে ফেললাম। এখানে যে অসমতার ধারণা, পিথাগোরাসের উপপাদ্যের যে ধারণা, আর হচ্ছে যে দূরত্বের ধারণা। তাহলে কি হলো, অসমতার ধারণা, পিথাগোরাসের উপপাদ্যের ধারণা এবং দূরত্বের ধারণা। এই ধারণাগুলো আমাদের লাগবে।
আর আরেকটি ধারণা আমাদের দরকার, সেটা হচ্ছে যে কোনো বৃত্তে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি একটু লম্ব অঙ্কন করি, তাহলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। কোনো বৃত্তের কোনো কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র ও থেকে পি কিউ জ্যায়ের উপর পি এ লম্ব অঙ্কন করা হলো, সুতরাং সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ পি এ সমান এ কিউ সমান হাফ পি কিউ, অর্থাৎ জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ধারণাটা কি? পি এ সমান এ কিউ, আর পি এ বাই এ কিউ কি হবে? পি কিউ এর অর্ধেক হবে, অর্থাৎ হাফ পি কিউ হবে। এই ধারণাটাই এখানে আমরা ব্যবহার করব আমাদের আজকের প্রমাণে। তা এই ছিল আজকে আমাদের যে ধারণাগুলো লাগবে তার একটা সার্বিক আলোচনা। এখন আমরা আমাদের যে মূল প্রমাণ, যার জন্য আমরা এই ধারণাগুলো সম্বন্ধে জানার এবং বোঝার চেষ্টা করলাম আমাদের এই ধারণাগুলো, এখন আমরা কি করব? আমাদের মূল প্রমাণটা করার চেষ্টা করব এই ধারণাগুলো ব্যবহার করে। প্রথমে আমরা সাধারণ নির্বাচন লিখে নিই। সাধারণ নির্বাচন কোন বৃত্তের বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। মানে কোন বৃত্তের বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। আজকে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এটি। তাহলে আমরা এখানে কি করব? মূলত দুইটা জ্যা আঁকবো, দুটো অবশ্যই অসমান হতে হবে, অর্থাৎ একটি জ্যা হবে বড়, একটি জ্যা হবে ছোট। তাহলে আমরা চিত্রটা এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখানে একটি জ্যা এ বি সি ডি, আর ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখানকার জ্যা হচ্ছে দুটি অসমান জ্যা এ বি এবং সিডি। আর এখানে তো একটি অসমান যেহেতু, তাহলে এখানে আমরা সিডি হচ্ছে বড় আর এবি হচ্ছে ছোট। তাহলে আমাদের কি করব? প্রমাণটা হবে আমাদের একটু যে সিডি জ্যাটা কেন্দ্রের নিকটতর, এটাই আমরা আজকে প্রমাণ করব। এখন আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করলাম কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা, এবি ও সিডি দুটি জ্যা এবং সিডি গ্রেটার দেন এবি। এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা কি এখানে আমরা এটা এই চিত্রের বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা কি হবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবি ও এবি ও সিডি দুটি জ্যা, এবি আর সিডি দুটি জ্যা এবং হলো সিডি গ্রেটার দেন এবি। তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে বৃহত্তর জ্যা হচ্ছে কি? সিডি। প্রমাণ করতে
হবে যে সিডি যে কেন্দ্রের নিকটতম, অর্থাৎ সিডি জ্যা যেহেতু বড় বা বৃহত্তর, তাহলে এই জ্যাটা কেন্দ্রের নিকটে থাকবে। এটা আজকে আমরা প্রমাণ করব। এখন এই প্রমাণটা করতে গেলে আমাদের অঙ্কন লাগবে, অর্থাৎ কিছু এক্সট্রা অতিরিক্ত কিছু অঙ্কন করে নিতে হবে প্রমাণ করার সুবিধার্থে। সেটা কি, যেহেতু এখানে দূরত্বের ধারণাটা আসছে, দূরত্বের ধারণা, আর আমরা জানি ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব, আর ক্ষুদ্রতম দূরত্বটা লম্ব দূরত্বের ধারণা। তা সুতরাং আমরা কেন্দ্র ও থেকে এবির উপর লম্ব হচ্ছে ওই, আর সিডির উপর লম্ব ওএফ অঙ্কন করব, তারপরে ওএ আর ওসি যোগ করব। এটা হচ্ছে আজকে আমাদের চিত্র, মানে যে যে অতিরিক্ত কাজটা আমাদের করতে হবে সেটা কি, ও হতে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি অঙ্কন করব। আমরা প্রথম কি করব, ও হতে ওই লম্ব এবি অর্থাৎ ওই উপর লম্ব আর ওএফ সিডির উপর লম্ব অঙ্কন করব, এটা প্রথমে। তারপরে ওএ ওএ এবং ও সি যোগ করি। এরপরে কি করব, ওএ এবং ওসি যোগ করব। এটাতে কি হলো, এটাতে আমাদের দুটো সমকোণী ত্রিভুজ কিন্তু পাওয়া গেল। কি হবে, যেমন এ ও সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন হলো, এ ই সি হবে 1 সমকোণ বা 90 ডিগ্রি, আর সি এফ ও এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন, ও এফ সি এটা 1 সমকোণ বা 90 ডিগ্রি। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা দুইটি বিন্দু যোগ করব, এখানে আমরা মনে করে কমা চিহ্ন ব্যবহার করব। এখন হচ্ছে প্রমাণ। তাহলে যেহেতু ওই লম্ব এবি আর হচ্ছে ওএফ লম্ব সিডি, অতএব কোণ হচ্ছে এইও। তাহলে এইও, যেহেতু ওই লম্ব এবি, তাহলে এই হবে 90 ডিগ্রি বা 1 সমকোণ, আর সিএফও এটা হবে 90 ডিগ্রি বা 1 সমকোণ। এই কোণ দুটি 90 ডিগ্রি। সুতরাং কি হচ্ছে, দুটো সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। এখন ত্রিভুজ হচ্ছে, এখন তো না, তো অতএব বা সুতরাং হচ্ছে এ ও ই ত্রিভুজ, এ ও ই ও ত্রিভুজ সিও এফ সমকোণী। তাহলে সুতরাং কি হচ্ছে, ত্রিভুজ এওই আর ত্রিভুজ সিওএফ হচ্ছে সমকোণী। এই দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী। কেন সমকোণী, এই ত্রিভুজ দুটিরই একটি করে কোণ কিন্তু 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে সুতরাং এই ত্রিভুজ দুটোকে আমরা সমকোণী বলতে পারি। এখন ত্রিভুজ এওই এ, এখন ত্রিভুজ এওই তে কি হচ্ছে, এটা হলো পিথাগোরাস পদ্ধতি প্রয়োগ করি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ ও স্কয়ার সমান সমান কি হবে, এই স্কয়ার যোগ ওই স্কয়ার, এই স্কয়ার যোগ ও ই স্কয়ার। আচ্ছা, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবং ত্রিভুজ হচ্ছে সিও এফ এ, আর সিও এফ যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। সেটা কি, ওসি স্কয়ার, ওসি হচ্ছে অতিভুজ। আমরা জানি
সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর এখানে সমকোণ কি CFO, তাহলে অতিভুজ হচ্ছে OC। আর এই ত্রিভুজের সমকোণ কি AEO, তাহলে বিপরীত হচ্ছে OA, এটা হচ্ছে অতিভুজ। এটা সমান সমান হবে CF স্কয়ার যোগ OF স্কয়ার। এখানে পৃথক যুগপথ আমরা প্রয়োগ করলাম। এখন OA এবং OC এরা কারা? OA এবং OC হচ্ছে দুটি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। OA এবং OC উভয় কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় কি হবে? OA সমান OC। একই বৃত্তের ব্যাসার্ধ হয় OA আর OC সমান হবে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে হবে OA স্কয়ার সমান সমান OC স্কয়ার। আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম, এটাতে কি আসলো? OA স্কয়ার সমান OC স্কয়ার আসলো। এখন যদি আমরা এদের মানগুলো বসাই দিই, কোন থেকে মান পাবো? এই যে এখানে OA স্কয়ার, OA স্কয়ার কি A স্কয়ার যোগ OE স্কয়ার, আর এখানে হচ্ছে OC স্কয়ার কি সমান কি CF স্কয়ার যোগ OF স্কয়ার। আমরা তাহলে এই মানগুলো এখানে বসাই দিতে পারবো। তাহলে A স্কয়ার যোগ OE স্কয়ার সমান সমান CF স্কয়ার যোগ OF স্কয়ার। তাহলে আমরা OA স্কয়ার আর OC স্কয়ারের মান এখানে বসাই দিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা করব হচ্ছে এখান থেকে আমরা এই স্কয়ারের মানটা বের করে রাখতে পারি। অতএব এই স্কয়ার হবে CF স্কয়ার যোগ OF স্কয়ার যোগ OE স্কয়ার। এখানে আমরা এই স্কয়ারের মানটা বের করে রাখলাম। এটা আমাদের পরবর্তীতে এখানে হবে বিয়োগ হবে, পক্ষ পরিবর্তন হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। তাহলে এই মানটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমাদের আচ্ছা, এখন আমরা জানি এখানে কি সিডি গ্রেটার দেন হলো এবি, সিডি গ্রেটার দেন এবি, তাহলে হাফ সিডি গ্রেটার দেন হবে হাফ এবি। সিডি যদি এবির চেয়ে বড় হয় তাহলে সিডি এর অর্ধেক এবি এর অর্ধেকের চেয়েও বড় হবে। এখন আমরা একটা বিষয় তো আমরা আগে জানি বা আগে আমরা প্রমাণটা শিখে আসছি, সেটা কি যে কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ড দিতে পারে। তাহলে যেহেতু ওই লম্ব এবি, ওই লম্ব এবি, তাহলে কি হবে? এই সমান সমান হবে হাফ এবি। এই সমান সমান কি হবে? হাফ এবি হবে। আর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যেহেতু ওই লম্ব এবি, অতএব এই হবে হাফ এবি। এই কি হবে? হাফ এবি হবে। আবার OF লম্ব সিডি, অতএব OF হবে হাফ সিডি। তাহলে এই কি হবে? হাফ এবি, আর OF হবে হাফ সিডি। তা সুতরাং হাফ সিডি থেকে আমরা লিখতে পারি OF, আর হাফ এবির ক্ষেত্রে জায়গায় লিখতে পারি আমরা AE। এটা আমরা লিখতেই পারি। কেন লিখতে পারি? যে আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই যেহেতু এবি উপর লম্ব, তাহলে এইটা কি হবে? এবি এর অর্ধেক হবে। অনুরূপভাবে ওএফ যেহেতু সিডি এর উপর লম্ব, ওএফ যেহেতু সিডি এর উপর লম্ব, সুতরাং সিএফ হবে, সুতরাং সিএফ হবে সিডি এর অর্ধেক। তাহলে সিএফ হবে কি? সিডি এর অর্ধেক।
হাফ এ বি হচ্ছে এ ই, আর এখানে একটু সমস্যা হয়েছিল, আর হাফ এটা হবে সি এফ, এটা হবে সি এফ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা আরেকটু দেখি, যে দেখেন একটু সমস্যা হয়েছিল সেটা কি, যেহেতু ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি, তাহলে সিএফ হবে সিডি এর অর্ধেক, সিএফ সিএফ হবে সিডি এর অর্ধেক, সিএফ টা সিডি এর অর্ধেক হবে। তাহলে এখানে হাফ সিডির জায়গায় স্থলে আমরা লিখতে পারি সিএফ, কারণ হাফ সিডি আর সিএফ সমান, আর হাফ এবি, এই যে হাফ এবি আর হলো এই সমান, কারণ এই হচ্ছে হাফ এবি। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে সিএফ স্কয়ার গ্রেটার দেন এই স্কয়ার হবে, তাহলে সিএফ স্কয়ার হবে এই স্কয়ারের চেয়ে বড়। বা এখন আমরা সিএফ এবং এই স্কয়ার, সিএফ এবং এই স্কয়ার আমরা যে সমীকরণটা বের করে রাখছিলাম সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ও স্কয়ার সমান ওসি স্কয়ার, এটা আমরা ব্যবহার করছি। তারপরে আমরা কি দেখাইছি হচ্ছে এই স্কয়ার যোগ হচ্ছে ওই স্কয়ার, আর ওসি স্কয়ার সমান সমান কি হবে, সিএফ স্কয়ার যোগ হচ্ছে ও এফ স্কয়ার। তারপরে এখানে আমরা যদি এই স্কয়ারের মানটা বের করে রেখে দিছি, সেটা কি হবে, ওইটা এখানে যে বিয়োগ হয়ে গেছে, এই যে এটা হলো আমাদের এই স্কয়ারের মান। এখন এই স্কয়ারের মানটা যদি আমরা এখানে বসাই দিই, এখানে এই স্কয়ার মানটা কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, সিএফ স্কয়ার গ্রেটার দেন এই স্কয়ারের মানটা কি, সিএফ স্কয়ার যোগ ওএফ স্কয়ার বিয়োগ ও ই স্কয়ার। আমরা এই স্কয়ারের মানটা এখানে বসাই দিলাম। এখন আমরা একটা বিষয় দেখি, এখানে লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব হচ্ছে ওই আর ওএফ, এটা হচ্ছে ওই আর ওএফ। এখন আমরা যদি পক্ষ পরিবর্তন করি, অর্থাৎ সিএফ আর ওই উভয়কেই আমরা যদি ডান দিকে নিয়ে আসি, অর্থাৎ ডান পক্ষে বাম পক্ষে নিয়ে আসি, পক্ষ পরিবর্তন করি, সেক্ষেত্রে কি হবে, সিএফ স্কয়ার বিয়োগ সিএফ স্কয়ার প্লাস ওই স্কয়ার গ্রেটার দেন ওএফ স্কয়ার। আমরা সাইড চেঞ্জ করলাম, বা সিএফ থেকে সিএফ আমাদের বিয়োগ করি সিএফ স্কয়ার, তাহলে 0 হয়ে গেল, তাহলে হচ্ছে ওই স্কয়ার গ্রেটার দেন ওএফ স্কয়ার। তাহলে কি হলো, ওই হলো ওএফ এর চেয়ে বড়। এখন আমরা যদি ওই স্কয়ার ওএফ এর চেয়ে বড় হয়, তাহলে ওই অবশ্যই ওএফ এর চেয়ে বড় হবে। আচ্ছা, আর ওই কি গ্রেটার দেন ওএফ, অতএব ওএফ লেস দেন হবে ও ই, তাহলে ওএফ কি হবে, লেস দেন ওই হবে। এখন আমরা দেখি, ওএফ হচ্ছে লম্ব দূরত্ব, ওই হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে ওএফ লম্ব দূরত্বটা ওই লম্ব দূরত্বের চেয়ে ছোট, আর যেহেতু ওএফ দূরত্ব ওই দূরত্বের চেয়ে কম, সুতরাং সিডি হবে এবি অপেক্ষা কেন্দ্রের নিকটে, স্বাভাবিক, কেননা হচ্ছে আমরা জানি লম্ব দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব, আর লম্ব দূরত্বটা কম কোথায়, ওএফ, আর ওএফ দূরত্ব যদি কম হয় আর ওই দূরত্ব যদি বেশি হয়, তাহলে এবি জ্যাটা কেন্দ্র থেকে দূরে আর সিডি জ্যাটা কেন্দ্রের থেকে নিকটে অবস্থিত হবে। আর আমাদের প্রমাণের বিষয় কি ছিল, যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর, আর এখানে বৃহত্তর জ্যা কোনটি, সিডি, যেটা কেন্দ্রের নিকটতর। অতএব সিডি সিডি জ্যা
কেন্দ্রের নিকটতর। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ বৃহত্তর জ্যা ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসতে পারি যে বৃহত্তর জ্যাটা কি হবে, ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে আজকে আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা বেশিরভাগটাই হচ্ছে গাণিতিক হিসাব নির্ভর, যার সাথে আমরা জ্যামিতিক কিছু ধারণাও ব্যবহার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।